এদিকে সমন্বয়কদের কার্যক্রমে দেশ ধ্বংসের দিকে। নতুন রাজনৈতিক দল গঠন করে আওয়ামী লীগের সাথে এক হয়, সবাই একজুট হয়ে ডক্টর ইউনূসের উপর অ্যাকশন নেয়। ডক্টর ইউনূস বাধ্য হয়ে ক্ষমতা ছাড়তে হয়। দেশটা এবার কোন দিকে যাবে? ক্ষমতার চেয়ারটিতে এবার কে বসবে? ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল ফেব্রুয়ারির মাঝামাঝি আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সেটি সম্পর্কে অবশ্যই মানুষের একটি কৌতূহল রয়েছে। বিতর্ক, সমালোচনা, আলোচনা তো এর মধ্যে জন্ম হয়েছে। সেই রাজনৈতিক দলে কারা থাকছেন, কোন কোন রাজনৈতিক দল থেকে কোন কোন মুখকে আমরা দেখতে যাচ্ছি নতুন রাজনৈতিক দলে। এমন শোনা যাচ্ছে যে বিশেষ একটি রাজনৈতিক দলের অতি পরিচিত একটা মুখ সামনে নিয়ে এসে এই দলের নেতৃত্বে এনে আত্মপ্রকাশ করবে নতুন রাজনৈতিক দলের। কে সেই মুখ? যে ছাত্র বিরোধী আন্দোলনের উপর ভর করে ক্ষমতা জোর করে দখল করে নিয়েছিলেন মোহাম্মদ ইউনূস, এবার কিন্তু সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিকার হচ্ছেন তিনি নিজে। পরই কিন্তু ইউনূসের খেলা শেষ হয়ে যেতে পারে। শেখ হাসিনা আবারও বাংলাদেশে প্রত্যার্পণ করতে পারেন এবং সেখানে এলে ইউনূস যেসব কাণ্ড কারখানা করছেন সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। একটি আন্তর্জাতিক পোর্টালে আপনি কিভাবে বলেন যে এই ছেলেটি মাস্টার মাইন্ড? আন্দোলনের কোন একটি সময় সেই ছেলে চেহারা আমরা দেখেছি হুট করে একজনকে বিদেশে নিয়ে গেলেন এবং তাকে আপনি মাস্টার মাইন্ড বানিয়ে দিলেন এবং পরবর্তীতে উপদেষ্টা বানিয়েছে। ডক্টর ইউনূস নিজে একজন এনজিও কর্মী, তার উপর আমরা আস্থা বিশ্বাস রেখেছিলাম যে তিনি আসলে আমাদের একটি ভরসার জায়গা, কিন্তু তিনি এখন কিংস পার্টি গঠনে পূর্ণ। এই প্রথমবারের মতন ডক্টর মোহাম্মদ ইউনূস এমন এক অ্যাকশনের ঘোষণা দিয়েছেন যে অ্যাকশনে আমার ধারণা 80% ক্ষতিগ্রস্ত হবে। যে আওয়ামী লীগের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ, যারা গণঅভ্যুত্থান করেছেন তাদের অনেকের মতে এটি বিপ্লব হয়েছে। সেই বিপ্লবের পরবর্তী সময়ে এসে যখন বিপ্লবীরা উপদেষ্টা পদে দায়িত্ব পেলেন, তারা কি করছেন? যথেচ্ছা ব্যবহার করছেন সরকারি সম্পদের। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, কাছাকাছি বন্ধ করে আপনাদেরকে আমরা যেভাবে দয়া করে চেয়ারে বসেছি, আবার দয়া উচ্চ করে চেয়ার থেকে নামায়া দিতে পারবো। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে চলমান দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে, তারই ধারাবাহিকতা আমরা চেষ্টা করি সবসময় আলোচিত সমালোচিত সব খবর সবার আগে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতা আজকের ভিডিও। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপে করার ক্ষেত্রে আমি মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। ডক্টর ইউনূস, যিনি খুব লম্বা চওড়া ভাষণটা শুনতেছেন, তার ঘোড়া কেমন নিয়ে গেছে। ঘোড়াটা যে এখন খুব একটা আওয়াজ টাওয়াজ বেরোচ্ছে না। তিনি এখন খুব ভয় পেয়েছেন। আওয়ামী লীগের এই যে কর্মসূচি শুরু হয়েছে না, আমি গতকালকে বলেছিলাম সবে তো 3 দিন, এখনো তো 15 দিন বাকি আছে, এখনই হাত পা করলে হবে। আর 3 দিনের মাথায় তিনি এখন খুব একেবারে কম্পমান, প্রায় হড়কে যাওয়ার মতো অবস্থা। গতকালকে উনি সমস্ত মিটিং ফিটিং করেছেন, যত অসামরিক বাহিনী আছে তাদের সঙ্গে মিটিং করেছেন। মিটিং করে উনি বলেছেন যে একেবারে আইন শৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে বললেন সে উপদেষ্টা প্রধান। মানে এত ভয় পেয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ পরিস্থিতির জন্য একেবারে রেডি থাকতে হবে। কারণ এইসব জায়গায় নাকি আওয়ামী লীগ নাকি পয়সা খরচ করে প্রচুর লোকজনকে খেপানোর চেষ্টা করছে। তিনি বলছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সহযোগীরা বিশৃঙ্খলা উস্কে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে। আমাদের সতর্ক থাকতে হবে। সবার উচিত এসব বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে লড়াই করা। 3 তারিখে ফেস দ্য পিপল নিউজে দিয়েছে এটা। এখন ব্যাপার হচ্ছে, ইনি তো খুব ভয়ে কাঁপছেন। এখন বুঝতে পারছেন যে ধীরে 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 এখন তো আওয়ামী লীগ তো চারদিক দিয়ে ঝেড়ে ঝুড়ে গা ঝেড়ে উঠে আসছে, লোকানো জায়গা থেকে সব ধীরে ধীরে বেরোচ্ছে। এখন এক উচারপত্র বিলিতে যদি হড়কে যাওয়ার মতো অবস্থা হয়, তাহলে পরে এই যে এখন 18 তারিখ যে 16 আর 8 থেকে 18 যে অনুষ্ঠানগুলো মানে কর্মসূচিগুলো রয়েছে, সেগুলো পালন করলে তো আবার
মানে খুব মুশকিল। ডেলি কটা করে লাগবে সংখ্যায় গোনা মুশকিল। আবার এর মধ্যে সংযোজন হয়েছে আওয়ামী লীগের যে আপনার কর্মসূচিতে, সেখানে আওয়ামী লীগ থেকে বলা হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে, বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচিতে পরিবর্তন। 17 ফেব্রুয়ারি 2025 সোমবার সারা দেশে সর্বস্তরে ব্যাপকভাবে মশাল মিছিল কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 18 ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার সারা দেশে সকাল থেকে সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল সফল করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে। কারণ আওয়ামী লীগ বুঝে গিয়েছে যে এখন মানুষ তাদের সঙ্গে আছে, ফলে আওয়ামী লীগ কর্মসূচি আরো চেঞ্জ হবে, কর্মসূচি আরো কঠোর থেকে কঠোরতম হবে। এবং আমাদের ডক্টর ইউনূস যিনি আছেন, ইউনূস চাচা পুরো বলবো না, ইউনূস তো ইউনূস এখন খুব ঘাবড়ে গিয়েছেন। ঘাবড়ে গিয়ে এখন ভাবছেন যে আমার গদি তো গেল। এখন এই আওয়ামী লীগের লোকজন যদি টেনে হিঁচড়ে আমার রাস্তায় নামায়, সত্যিকারের যদি আমার যমুনা ভবনে ঢুকে আমার ওই সাইজ ফাইজ যদি দেখাতে লেগে যায় যেগুলো আমি পড়ে থাকি, তাহলে পরে তার একটা হাস্যস্কর পরিস্থিতি হবে। কারণ একদিন তো আওয়ামী লীগ তো লুকিয়েছিল, এবার গতকালকে টুঙ্গিপাড়ায় হয়েছে কি পাল্টা খাওয়া হয়েছে এই অপরাধী ধরা নিয়ে। তারপর একেবারে থানা ঘেরাও হয়ে গেছে, টুঙ্গিপাড়ার লোকজন সমস্ত থানা ঘেরাও করে দিয়েছে। এখন সেই থানাকে বাঁচানোর জন্য রাত ভোর সেনাবাহিনী সেখানে পাহারা দিচ্ছে। এখানে কাগজে বেরিয়েছে টুঙ্গিপাড়া থানা পুলিশকে নিরাপত্তা দিতে রাত ভোর সেনাবাহিনী পাহারা। তাই পুলিশের তো এবার তো আস্তে আস্তে পুলিশ বুঝতে পারছে যে এ তো যা অবস্থা হচ্ছে, তারপরে তো এবার তো আমার তো আর রক্ষে থাকবে না, আমার তো সমস্ত মানে ছাল চামড়া পিঠে তো তুলে দেবে। তার থেকে থানার ভেতরে ঢুকে লক করে বসতে পার, সেনাবাহিনীকে বলো তোমরা বাইরে থেকে পাহারা দাও। এই হচ্ছে বাংলাদেশের পুলিশের বর্তমান অবস্থা। যখনই তারা প্রতিরোধের মুখোমুখি হবে, তখনই তাদের কাপুরুষতা একেবারে খোলস ছেড়ে বেরিয়ে পড়বে। আর মোহাম্মদ ইউনূস দমে যাওয়ার পাত্র নয়। তিনি আবার কি বলছে, তিনি আবার অনলাইনে মামলা চালু করার একটা ব্যবস্থা করেছেন। অনলাইনে মামলা চালুর নির্দেশনা প্রধান উপদেষ্টার করুন ভাই। অনলাইনে এখন তাহলে দুয়ারে মামলা, না হলো দুয়ারে মামলা করতে পুলিশকে আর কষ্ট করতে হবে না, অনলাইনে আপনার নামে একটা মামলা ঠুকে দিলেই হলো। ভাই কত লোককে জেলে ভরবে, কত লোককে জেলে ভরবে? এ তো ভারতবর্ষ নয় যেখানে 4000 জেল রয়েছে। ভারতবর্ষে 4000 জেলে মোট 7 লক্ষ কয়েদি রাখা যায়, মানে ক্যাপাসিটি। এবার যদি গাদাগাদি করে রাখেন তাহলে 14 লক্ষ ঢুকে যাবে। তাও আরো জেল বাড়ানো হচ্ছে। কেন বাড়াচ্ছে সে আমি জানি না। জেল ফেল বাড়ানো হচ্ছে হয়তো খুব সম্ভবত এই যে সমস্ত ধরপাকড় হচ্ছে না, যতদিন না পর্যন্ত রিপোর্ট হয় ততদিন পর্যন্ত তাদের জেলে রাখার জন্য সমস্ত জেলা রাজ্যে 2টো করে জেল বানানো হচ্ছে। তাহলে জেলের সংখ্যা আরো বাড়বে। সেখানে হয়তো 15-20 হাজার করে হয়তো কয়েদি রাখার ব্যবস্থা করা হবে। সেরকম থেকে জেলের পরিকাঠামো তৈরি করা হচ্ছে। তা বাংলাদেশে জেলের ধারণ ক্ষমতা কত আমার জানা নেই। খুব বেশি হলো কত হবে? 1 লাখ হবে, 1-1.5 লাখের বেশি তো নয়। আর আওয়ামী লীগ কর্মী কত? 5.5 কোটি থেকে 6 কোটি মতো। কোথায় ভরবে? যদি 10 লক্ষ লোক বেরোয় আর 10 লক্ষ জনতা বেরোয়, তাহলে পরে ইউনূস সোজা প্লেন ধরে একেবারে ধা কিড়িগিরি আর এখানে থাকবেন না উনি। আর পালিয়ে তো উনি বাঁচতে পারবেন না। উনি যমুনা ভবনে গিয়ে বসে আছে, যমুনা ভবন সব ঘেরাও করে দিয়েছে। যারা এই সমস্ত মানে এই আন্দোলনের সময় যারা আহত হয়েছিল তাদের কেবল ঢপ বেড়ে যাচ্ছে। এই চিকিৎসা হবে, ওই চিকিৎসা হবে, বিদেশে পাঠাবো, অমুক পাঠাবো। তাদের ওষুধপত্রই জোগাড় করে দিতে পারছে না, তাদের চিকিৎসার ব্যবস্থা হচ্ছে না। তারা কোনো ক্ষতিপূরণ পায়নি। বলা হয়েছিল মৃতদের জন্য 5 লাখ টাকা, আহতদের জন্য 1 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। মৃতরাই পায়নি, আহতরা পাবে কোত্থেকে? ফলে তারা এখন সমস্ত গিয়ে যমুনার সামনে তারা ব্যারিকেড ট্যারিকেড ভেঙে যমুনার সামনে গিয়ে একেবারে হই হট্টগোল, স্লোগান, ইউনূস তুমি পদত্যাগ করো। যারা ইউনূসকে ধরে বসিয়েছিলেন তারাই এখন বলছে গদ্দি ছোড়ো, ইউনূস গদ্দি ছোড়ো। আর ওখানে গিয়েছিলেন আমাদের হাসনাত গিয়ে ওখানে বক্তৃতা দিতে গেছিলেন। তো বক্তৃতা বোঝানো তো দূরের কথা, বক্তৃতা দূরের কথা,
তার এমন হালত হয়েছে, তিনি বলছেন এখন ভাই আমাদের মাইরা ফেল, আমাদের মাইরা ফেল। হাসনাদের কণ্ঠে আক্ষেপের সুর, কেন আমি করেছিলাম এসব। এই যে হাসনাত, তার একটা ছোট্ট ক্লিপ আমার কাছে এসছে, এই ক্লিপটা একবার দেখুন তো, চিনতে পারেন কিনা এরা কি ছিল আর কি হয়েছে। দেখলেন তো হাসু ভাইয়ের এখন চেহারা টেয়ারাই পাল্টে গেছে। মাল করে ঢুকেছে তো, প্রচুর প্রচুর মাল করে ঢুকেছে। এখন নিরাপত্তা রক্ষী পাচ্ছেন, তারা এখন সোজা লম্বা লম্বা স্যালুট পাচ্ছেন, যেখানে যাচ্ছেন তাদের লোক ঘিরে ধরছেন। কিছু তো আছে, পিছু ধরার লোক তো কিছু আছে, তারা সব পিছু ধরছে। চামচা বাহিনী বেড়ে গিয়েছে, তাদের ফোন রিসিভ করার জন্য আলাদা একটা সেক্রেটারি রাখতে হয়েছে। হাসনাত ভাই কি আর সেই হাসনাত ভাই আছেন যিনি বঙ্গভবন থেকে চাল চুরি করে কাঁধে নিয়ে যাচ্ছেন? সেই হাসনাত তো নাই, সার্জিসও নাই। সার্জিসকে আজকাল দেখা যাচ্ছে না। সে যে কোথায় গেল, বিয়ে থা করে সে কি ঘরে ঢুকে গেল, নাকি বউ এখন বেরোতে দিচ্ছে না, সেটাও একটা কারণ হতে পারে। সার্জিসকে কিন্তু দেখাই যাচ্ছে না। সেই যে পদত্যাগ করে তিনি যে ঘরে ঢুকে গেছেন, সার্জিস আলম দেশে আছেন তো? আমার তো কোনো সন্দেহ আছে, দেশে আছেন তো? কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। কোন সময় দেখবে টুক করে কেটে পড়েছে। এদের কোনো বিশ্বাস নেই, বউ নিয়ে টুক করে বিদেশে কেটে পড়বে, আপনারা জানতেও পারবেন না। এই আপনাদের প্রধান উপদেষ্টা ইউনুস চাও যাবেন, ইউনুস চাও কোনদিন দেখবেন রাত্রিবেলা ফ্লাইট ধরে সাঁ করে বেরিয়ে গেছেন বিভিন্ন দেশে, উনি কথাবার্তা বলছেন। এখনো পর্যন্ত ব্যাপারটা সেটেল হয়নি, এই খবর আমার কাছে আছে। ছাত্রদের নতুন দল কি আগেভাগে ব্যর্থ হতে যাচ্ছে? ভিপি নূরের দল, তারা কিন্তু যখন প্রতিষ্ঠিত হয়েছিল তুমুল সম্ভাবনা জাগিয়েছিল, অনেক মেধাবী তরুণদেরকে কাছে টানতে পেরেছিল। কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই তাদের সেই সাজানো বা গোছানো সংসার ভেঙে তছনছ হয়ে যায়। এখন রাজনীতিতে তাদের কোনো স্টেক নেই, তাদের নিয়ে মানুষ হাসি তামাশা করে, ট্রল করে। তারুণ্যের রাজনীতি বলতে এখন আর ভিপি নূরের রাজনীতি মানুষ বোঝে না। ভিপি নূরের দল, গণঅধিকার পরিষদ, এগুলো বললে বিকাশ, ট্রাক, এগুলো হাবিজাবি চলে আসে, এগুলো কোনো সিগনিফিকেন্স নেই, রিলেভেন্স নেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, এরা যে দল গঠন করতে যাচ্ছে, তুমুল সম্ভাবনা জাগিয়েছিল। এখনো আমি আশাবাদী, এদেরকে নানানভাবে সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু এরা উল্টাপাল্টা কাজ করলে এদের ধ্বংস অনিবার্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটিতে সাবেক শিবির যারা, তাদেরকে কোণঠাসা করার কিছু ইঙ্গিত আমরা পাচ্ছি। সাবেক শিবিরদের কোণঠাসা করা এবং সাবেক শিবির পরিচয় হাইড করার একটা চেষ্টা, শুধু একটা বিষয়ে ছাত্রদের এই নতুন দলকে ব্যর্থ করবে, লিখে রাখেন। হ্যাঁ, এই ছাত্রদের নতুন দল যদি সব হীনমন্যতার ঊর্ধ্বে উঠতে পারে, যে শুধুমাত্র আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট বা তাদের অ্যাফিলিয়েটেড সংগঠন ছাড়া আগে যে দলই করুক না কেন, বিএনপি কিংবা জামাত শিবির, ব্যাপার না, ছাত্রদের নতুন দলে আসতে পারে এবং তাদের মধ্যমপন্থী রাজনীতি করতে পারবে। এতে তার পাস্ট লুকানোর কিছু নেই, এতে আলাদাভাবে তাকে কোনো ডিসক্রিমিনেশনের মধ্যে পড়তে হবে না। সবার জন্য সমান সুযোগ। এখানে কেউ সাবেক বাম, কেউ সাবেক ইসলামপন্থী, এইসব পরিচয়ে যদি এখানেও ডিসক্রিমিনেশন চলতে থাকতে, এই দল ধ্বংস হবে, এরা সফল হতে পারবে না। এদের নিয়ে অনেক আশা প্রত্যাশা। একটা গণঅভ্যুত্থান বা একটা বিপ্লবের মধ্য দিয়ে গড়ে ওঠা যে দল, সেই দলই যদি বাংলাদেশে সফল হতে না পারে, তাহলে বাংলাদেশে নতুন রাজনীতির সম্ভাবনা আর আমরা দেখছি না। দর্শক, বিশ্বাসযোগ্য সূত্রে বেশ কিছু খবর, যারা সাবেক শিবির, এটা স্বাভাবিক হিসাব যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ হওয়া উচিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির যারা এসেছে তারা, কারণ আন্দোলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের, কিন্তু তারা সেকেন্ড ইম্পর্টেন্স পাচ্ছে, তারা ফার্স্ট ইম্পর্টেন্স পাচ্ছে না, কারণ তারা সাবেক শিবির। এবং নারায়ে তাকবীর স্লোগান, কোরআনের আয়াত দিয়ে বক্তব্য দেয়া, এগুলো দিতে দেওয়া হচ্ছে না। যখন এরা মোমবাতি প্রজ্বলন কর্মসূচি নিয়েছিল, তখনই বোঝা গেছে যে এদের দূর কত দূর হবে। এখনো আমরা এদেরকে সঠিক পথে পরিচালিত করতে চাই, নানান পরামর্শ, প্রেশার ক্রিয়েট করে এই প্ল্যাটফর্মটা বাংলাদেশের রাজনীতিতে একটা চমক সৃষ্টি করুক, একটা ইতিহাস নতুন অধ্যায় নিয়ে যাক, আমরা সেই প্রত্যাশাই করব। এখন সাবেক শিবির এবং জাতীয় নাগরিক কমিটির অত্যন্ত প্রভাবশালী একজন নেতা, তিনি সাবেক শিবির পরিচয়ের কাফারা অনেক আগেই আদায় করে এসেছেন। সাবেক শিবির তাতে কি, তিনি শিবিরের জামাতের রাজনীতির একজন শীর্ষস্থানীয় ক্রিটিক। যেমন কোন সাবেক শিবির যদি এবি পার্টি হয়ে তারপরে নাগরিক কমিটিতে আসে, তাহলে সাবেক শিবির এই যে পাপ, এই পাপের প্রায়শ্চিত্ত সে দিয়ে এসেছে এবি পার্টি করে, তাকে নিয়ে তো প্রশ্ন থাকতে পারে না। এখন আমি যার কথা বলছি, যার বক্তব্যের ভিত্তিতে আমি আলোচনা করছি,
তিনিও সেম, তিনি গত কয়েক বছর বা 2010 সালের পরে জামাতের শিবিরের তীব্র সমালোচনা করে, যদিও তার সমালোচনাগুলো একাডেমিক স্ট্যান্ডার্ডের, সমালোচনা করে সাবেক শিবির এই প্রায়শ্চিত্ত কিন্তু তিনি দিয়ে এসেছেন। প্রশ্ন উচিত না, কিন্তু এখনো তাদেরকে হয়রানি করা হচ্ছে বা বিভিন্নভাবে ডিমিং করা হচ্ছে বা কণ্ঠাসা করার চেষ্টা হচ্ছে। সেই 10 সালে শিবির ছিল, পরে জামাতের রাজনীতির সাথে অনেক দূরত্ব, বা জামাত শিবির লোক তাকে অনেক গালাগালি করেছে, তারপরও তাদেরকে কণ্ঠাসা হতে যাচ্ছে। এইরকম হীনমন্যতা নিয়ে কোনো দল গণমানুষের দল হয়ে উঠতে পারবে বলে আমরা মনে করি না। যারা রিসেন্ট বা সদ্য সাবেক তাদের ক্ষেত্রে তাহলে কতটা কঠিন পরিস্থিতি, যারা 1 বছর আগে বা 6 মাস আগে শিবির করতো তাদের জন্য পরিস্থিতি আরো ভয়ানক, তাহলে বোঝাই যায়। যদিও এই নাগরিক কমিটির প্রধান বর্তমানে যিনি, তিনি নিজেই সাবেক শিবির, জামাতের বিরুদ্ধে বলে তাকে এই সাবেক শিবির এই আইডেন্টিটির লুকাতে হয় কিংবা এর কাফারা দিতে হয়। এই প্রথমবারের মতন ডক্টর মোহাম্মদ ইউনূস এমন এক অ্যাকশনের ঘোষণা দিয়েছেন যে অ্যাকশনে আমার ধারণা 80% ক্ষতিগ্রস্ত হবে বিএনপি আর 20% আওয়ামী লীগ সহ বাকি দলগুলো। জামাত এই ক্ষেত্রে আউট অফ এই ক্ষতির হয়তোবা বাহিরে থাকবে, কারণ প্রেক্ষাপট, তথ্য, উপাত্ত এগুলোই বলছে। সরকারের পরিবর্তন হয়েছে, ফেসিবাদ থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে, কিন্তু চাঁদাবাজি, লুটপাট, ছিনতাই, ডাকাতি, চুরি, অপহরণ এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে গত 6 মাসে যে সাধারণ মানুষ ভাবছে আগেই তো ভালো ছিলাম। তো এই যে সাধারণ মানুষ ভাবছে আগেই তো ভালো ছিলাম, এই খবর কি ইউনূসের কাছে যায় না? যায়। আগে আমরা যতটুকু তথ্য দেখছি, উপাত্ত দেখছি, গণমাধ্যমে রিপোর্ট দেখছি, আগে যেখানে 10 টাকা চাঁদা দিতে হইতো আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে অথবা নেতাকর্মীদেরকে যারা কথিত রাজনীতিবিদ ছিল, এখন সেই জায়গাগুলোকে দখল করে নিয়েছে বিএনপির নেতাকর্মীরা, অথবা আরও বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ এখনও কন্ট্রোল করছে। কিছু জায়গা আছে 20%, 80% জায়গায় কথিত বিএনপি অথবা বিএনপির নেতাকর্মীরাই এগুলাকে কন্ট্রোলে নিয়ে নিয়েছে। আমজনতার মুক্তি তাহলে কিসে হয়েছে? একদল গেছে, আরেক দল খাচ্ছে। এই জায়গাগুলোর কথাগুলা সারা বাংলাদেশে ঘুরছে। এই যখন অবস্থা, এই পরিস্থিতি থেকে দেশবাসীকে নিয়ন্ত্রণের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এক স্পেশাল নির্দেশনা দিয়েছেন। আর এই নির্দেশনা যদি পুলিশ অরিজিনালি বাস্তবায়ন করতে পারে, সেনাবাহিনী অরিজিনালি বাস্তবায়ন করতে পারে, তাহলে দেখবেন টোটাল এই খেলার মধ্যে 80% পুলিশের জালে, সেনাবাহিনীর জালে অভিযানে বিএনপি বা তাদের সমর্থিত বিভিন্ন যারা নেতাকর্মীরা আছেন অথবা লোকাল যারা কথিত নেতারা আছেন তারা কিন্তু গ্রেপ্তার হবেন। এখন ঘটনা কি? রমজান মাসে খাদ্য এবং নিত্য প্রয়োজনীয় যে পণ্য আছে এগুলোর দামকে ব্যালেন্স রাখতে সরকার গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস এক বিশেষ অভিযানের নির্দেশ দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীকে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে একটা উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন ডক্টর ইউনূস, যে এই মুহূর্তে আসলে কেন সব কিছুর চালান ঠিক আছে, উৎপাদন ঠিক আছে, তারপরেও কেন এই ইমব্যালেন্সড প্রাইস কোটেশন চলছে। তো রেজাল্ট কি? যে একটা পণ্য একটা কৃষকের ক্ষেত থেকে হয়তো 5 টাকায় কিনে আনছে কোনো একজন কোম্পানি এক্স, তো এক্স এই মালটা ওই লোকাল এরিয়া থেকে বের করতেই তার আবার 1 টাকা 2 টাকা দেওয়া লাগে লোকাল কোনো একজন সাদাবাজরে। এই মাল আইনা ঢাকা পর্যন্ত নিতে তার 5টা 7টা ঘাটে, কোথাও গাড়ির চান্দা, কোথাও জিবি চান্দা, কোথাও অমক চান্দা, আবার কোথাও কোথাও পুলিশের মধ্যেও কিছু কর্মকর্তারা আছেন যারা নিজেরাও এই চান্দাবাজি করেন। তো সব কিছু মিলাইয়া এই 5 টাকা কৃষকের ক্ষেত থেকে কিনা পণ্যটা অথবা পোর্ট থেকে খালাস করা পণ্যটা ভোক্তা একদম আমি আপনি যারা আমরা খরচ করি তাদের কাছ পর্যন্ত আসতে ওই কোম্পানির খরচই হয়ে গেছে 12 টাকা। মাঝখানে 60 টাকা চাঁদা, 5 টাকা হচ্ছে কি আপনার তার ক্রয়। এখন এটার দাম কত? 12। তো সে কি একটু ব্যবসা করবে না? সে আইনা আবার যারা হোলসেলার আছে, পাইকারি আছে তাদেরকে দেবে, পাইকারিওয়ালারা খুচরাদেরকে দেবে। এই প্রসেসে আরও এটার দাম 5 টাকা বাড়বে, তার এটা যৌক্তিক। তাহলে 5 টাকার জিনিসটা 18 টাকা আমরা কিনছি। যিনি অরিজিনাল উৎপাদক তার কোনো লাভ হয়েছে, সে 5 টাকায় পাইছে, মার্কেটে সেটা কিনতেছে কত? 18। মাঝখানের 13 টাকার মধ্যে যেটা যৌক্তিক ব্যবসা যিনি করছেন তিনি একটা লাভ করছেন, কিন্তু বাকি যে 7 থেকে 8 টাকা দাম বলো এটা খাইলো কে? চান্দাবাজরা। এই চান্দাবাজের খানাটা বন্ধ করলে দ্রব্যমূল্যের দাম হাতের নাগালে আসবে। আর এই জন্য ইউনূস সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন, আমি মনে করি খুবই ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন। আর বিএনপির হাইকমান্ড থেকে জনাব তারেক রহমান বা ঊর্ধ্বতন যারা আছেন তারা কিন্তু বারবার বলছেন যে বাবা, গরিব মানুষকে মাইরা
হক মাইরা এই একজন কৃষকের একটা বাজারের মধ্যে 2 কেজি লাউ আনছে, এই ধরেন একটু চিংড়ি মাছ তুলে আনছে খালবিল থেকে, এখানে যে চান্দাবাজিরা হচ্ছে, একজন সিএনজি হল, একজন রিক্সা ড্রাইভার, একজন অটো ড্রাইভার, এই যে চান্দা দিচ্ছে, এগুলো দিতে দিতেই কিন্তু আওয়ামী লীগের পরিণতি এই অবস্থায় আসছিল। তা আমরা যদি একই কর্ম করি আমাদেরকে এই পরিণতি ভোগ করতে হবে। এবং এই প্রথমবারের মতন বিএনপির মধ্যে আমরা দেখছি অনেক ধরনের নির্দেশনা, বহিষ্কার, মামলা, অনেক কিছু করছে, কিন্তু কন্ট্রোল হচ্ছে না। বাট এবার কন্ট্রোল হয়ে যাবে। প্রধান উপদেষ্টা বলছেন যে আপনার যে এই মুহূর্তে দেশে আগামী রমজানকে কেন্দ্র করে জিনিসপত্রের দাম যেন হাতের নাগালে থাকে, এই জন্য মধ্যস্বত্বভোগী যে সিন্ডিকেট বা চাঁদাবাজ আছে, লোকাল এরিয়া থেকে শুরু করে একদম আনটিল ক্যাপিটাল বা রাজধানী পর্যন্ত প্রত্যেক সিন্ডিকেটের বিরুদ্ধে বিশেষ অভিযান, গ্রেফতারি চালাতে হবে। আর গতকালকে এই নির্দেশনা যখন আসছে, আমরা আশা করছি আজকে থেকে এটার বাস্তবায়ন দেখব। দেখেন, রাজনীতি যারা করেন ভাই, কিন্তু রাজনীতিতে পয়সা কামানোর যে ধান্দাটা, এটা কিন্তু অলওয়েজ গরিব মাইরা, লোকাল পিপলের উপর, সাধারণ মানুষের উপরে কিন্তু এই ধান্দাটা অলওয়েজ চলতেছিল। এইটা বন্ধ যদি এই সরকার করতে না পারে, বা বিএনপি তাদের নেতাকর্মীদের, আমি বিএনপির হাই অথরিটির দোষ দিব না, রাষ্ট্র ক্ষমতায় আসলে হয়তো ব্যতিক্রম দেবো, কিন্তু অনেক জায়গায় এগুলো চলছে, জোরপূর্বক কমিটি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। নয়তো মানুষের মধ্যে যে ঘৃণা আওয়ামী লীগের জন্য একসময় জন্মাই গেছিল, আপনাদের প্রতি এটা ক্ষমতায় যাওয়ার আগেই চলে আসছে অলরেডি। আমরা এগুলো ভালোর জন্য বলি, শত্রু ভাইবেন না। কারণ দিন শেষে এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখলে আপনারা কি করেন, ধরে মারেন, পুলিশে দিয়ে দিচ্ছেন। আজীবন আপনিও ক্ষমতায় থাকবেন? শেখ হাসিনা ভাবছিলেন যে তিনি ক্ষমতায় থাকবেন, থাকতে পারছে? পারে নাই। আপনারাও ছিলেন না, আবারও আসবেন, নাও আসতে পারেন। তাহলে পরিণতি কী হবে? রাজনীতিটা মানুষের সিম্প্যাথি, ভালোবাসা, সহানুভূতি, শ্রদ্ধার জায়গা হিসেবে তৈরি করেন, টাকা কামানোর জন্য না। কারণ এই টাকা কামাইতে গেলে আপনি মানুষের উপর অন্যায় করতে হবে, জুলুম করতে হবে, আর জুলুমের রেজাল্ট কি হয় সেটা জাতি দেখছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি আবার কথা বলেছেন। এইবার যখন কথা বলেছেন তাকে অবশ্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি এসব বলা হয়নি, তাদের নেত্রী কথা বলবেন বলে একটা আমরা দেখেছি দ্য এটিম নামে একটা ফেসবুক পেজ আছে, যেটাকে লোকজন ফান করে এতিম ডাকে, সেখানে তিনি কানেক্টেড হয়েছেন। তার কথা শুনলাম মন দিয়ে, আমি খুব মন দিয়ে তার কথা শুনি। আমার কাছে একটা অসাধারণ বিনোদন এবং একটা অসাধারণ প্রশান্তি দেয়। সেই কারণেই দেখি, কেন দেয় সেই জায়গায় আসবো। এবং আমাদের মিডিয়াতে নিষিদ্ধ থাকলেও আমি মনে করি এটাকে আসলে পারমিশন দিয়ে দেওয়া দরকার। কিন্তু শুনতে শুনতে না ভীষণ করুণাও হয়েছে। করুণা মানে হলো এককালের দোর্দণ্ড প্রতাপশালী, মানে যার কথা ছাড়া নাকি গাছের পাতাও নড়ে না, সেই শেখ হাসিনার কি তুচ্ছ অবস্থা, কি বিশ্রী অসহায় অবস্থা, সেটা করুণার ব্যাপার। এবং এই করুণা আবার দুঃখ দেয় না, আনন্দ দেয়। একজন স্বৈরাচার কোন জায়গায় গেছেন, মানে কেন করুণা হয়, মানে আহারে শেখ হাসিনা, এরকম বলার ইচ্ছে হয়। এবং এটা আনন্দের সাথে বলা। আমরা কিছু কিছু আহারে বলি কষ্ট নিয়ে, এই আহারে বলছি আনন্দ নিয়ে। আপনারা ইন্টারভিউটা দেখে নিতে, ইন্টারভিউ ঠিক না, উনি ইনফ্যাক্ট আড্ডায় যোগ দিয়েছেন। তার আজকে এত বাজে অবস্থা, আসবো কাদের সাথে কথা বলেছেন, আপনারা তাদের কথা শুনলেই বুঝবেন। আচ্ছা, উনি অনেকগুলো কথা বলেছেন, আমি ঠিক জবাব দেব না, জবাব দেওয়ার কিছু নাই। ক্ষমতা হারানোর শোকে উন্মাদ হয়ে যাবে। শুধু ক্ষমতা হারানো না, ক্ষমতা হারানোর পর সেই জায়গায় বসেছেন এমন একজন যাকে তিনি জেলের ভাত খাওয়াতে চেয়েছিলেন, ডক্টর ইউনূস। মানে শেখ হাসিনার পতনে তিনি যত দুঃখ পেয়েছেন, কাটা গায়ে নুনের ছিটা বলে না, সেই ছিটা হয়েছে ডক্টর ইউনূস তারপর ক্ষমতাটা পাওয়ার ক্ষেত্রে। ট্রুলি তাই। এটা প্রতিবার তিনি যখন কথা বলেন, এই আগুন চেপে রাখতে পারেন না, উগরে দেন। কি কি বিষয়ে কথা বলেছেন আমরা প্রেডিক্ট করতে পারি। তারপর আমি একটু জাস্ট বিষয়গুলো উল্লেখ করি। আমাদের নাকি বাজেটে টাকা নেই, উনি অনেক টাকা রেখে গিয়েছিলেন। সামাজিক সুরক্ষা ভাতা বন্ধ, দু একটা একটু কমেন্ট করি। এর মধ্যে বিভিন্ন রকম ভাতার কথা বলেছেন, মুক্তিযোদ্ধা ভাতা ইত্যাদি ইত্যাদি। এটা বন্ধ রাখা হয়েছে, আসলে তারা চুরি করে গেছে, উল্টো পাল্টা লোকের নামে দিয়ে গেছে। অন্তত 50% অ্যাটলিস্ট এটা সেই সরকারের সময় বলা হয়েছিল, সেগুলো রিচেক করা আছে। তবে সরকার এগুলো একটু ফাস্টার করা দরকার। পুলিশকে নিয়ে বারবার কথা বলেছেন, আমি এই জায়গায় আসবো। এখানে একটা আমাদের কেয়ারফুল থাকতে হবে। ডক্টর ইউনূসের প্রসঙ্গ যখন এসছে, সুদখোর এই করছে, ওই করছে, গরিবকে সুদ দিয়ে শেষ করে ফেলছে, তিনি জেলে থাকার কথা ছিল, সেই মামলা তুলে ফেলেছে। এই ক্ষোভ তার আসলে যায় না। ডক্টর ইউনূসকে একদিনের জন্য হলেও জেলের ভাতুরি খাওয়াতে সম্ভবত চেয়েছিলেন, বাট শি ফেইলড। এর ছাড়া উনি ওনার ঋণ নিয়ে কি করেছেন, না মানে ট্যাক্স নিয়ে কি করেছেন এসব কথাবার্তা। ক্ষোভ হুমকে দিচ্ছেন, 32 নম্বর পড়িয়ে দিয়েছে, তাই এদেরকে ছেড়ে দেওয়া যায় না। ছাত্রলীগ ব্যান করা নিয়ে বলেছেন, এবং ব্যান করার কেসে হুমকি দিচ্ছেন, দারুণ সব হুমকি।
ইউনূস নাকি ক্ষোভের আগুনে ক্ষমতার লাভের মানে তার ক্ষমতার যে লোভের আগুন সেটা দিয়ে সারা দেশ ছারখার করে দিচ্ছে। দেশের গরিবের খুব খারাপ অবস্থা। শেখ হাসিনার সময় তিনি বলছেন একজন দিনমজুর কাজ করে তার পুরো পরিবার মেনটেন করে সঞ্চয় করতে পারতো, আর এখন একজন দিনমজুর সারাদিনের উপার্জন দিয়ে এক বেলাও খাবার কিনতে পারে না। ইয়াস, জাস্ট শুনে যাই আমরা। কোনো সাংবাদিকতা করা যাচ্ছে না, কোনো রকম কোথাও নাকি সাংবাদিকতা হচ্ছে না। বারবার ক্ষোভ নিয়ে বলছেন অপরাধ কি আওয়ামী লীগের, কি অপরাধ করেছি আমরা। আসবো, মানে উনি ওনার অপরাধ খুঁজে পান না। আওয়ামী লীগ অবৈধভাবে কখনো ক্ষমতা দখল করেনি। আওয়ামী লীগ মাটি মানুষের কথা বলার জন্য আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে। সাধারণ মানুষের অধিকার নিয়ে তারা কাজ করে। তার বাবা দেশকে স্বাধীন করে দিয়ে গেছেন এবং 3 বছর 7 মাসের মধ্যে দেশকে স্বল্পোন্নত দেশে পরিণত করে গেছেন। মানে মিথ্যাচারের সীমা দেখি আমরা। স্বল্পোন্নত দেশে উত্তরণ করার কিছু নাই। প্রত্যেকটা দেশই, মানে এটা হলো সবচেয়ে খারাপ জিনিস। স্বল্পোন্নত দেশ মানে আসলে গরিব দেশ। মজার ব্যাপার বরং এটা, বাংলাদেশ শুরু থেকেই কোনোদিন এলডিসি বা স্বল্পোন্নত দেশে থাকার কথাই ছিল না। কারণ এলডিসির নিয়ম হচ্ছে কোনো দেশের জনসংখ্যা যদি কমপক্ষে 7 কোটি হয় সেটা এলডিসিতে থাকবে না। তার মাথা পিছু আয়, আরও 2টো ইন্ডিকেটর, হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স এবং ভালনারেবিলিটি, ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্সে যাই থাকুক না, 7 কোটি হলেই সে এলডিসি থাকবে না। কিন্তু বাংলাদেশ হাতে পায়ে ধরে এলডিসি থেকেছে কারণ কিছু বেনিফিট পাওয়া যায়। তার বাপ নাকি এটাকে এলডিসিতে রেখে গেছেন, আর তিনি এসে এটাকে উন্নয়নশীল দেশ কি যেন বলছেন করতে গেছেন। অনিবার্যভাবে বহুদিন পর তার 15ই আগস্ট এবং স্বজন হারানোর বেদনা, তার জীবনে এটা কষ্ট আছে, কিন্তু এটা যে একটা মেকি ফাজলা মতে পরিণত করেছিলেন, এটা তার ক্ষমতায় থাকার সময় মানুষের ইমোশনকে খোঁচা দেওয়ার জন্য মানুষ না খোঁচা না খেয়ে বরং বিরক্ত হয়েছে। ঠিক একই জিনিস আবার বহুদিন পর শুনলাম, সবার নাম ধরে কি হয়েছে এবং জেল হত্যার কথা বলা হয়েছে। বই ছাপাতে পারছে না, সরকার এত ফেল করেছে, ইনফ্লেশন হচ্ছে, দাম বেড়ে গেছে, প্রবৃদ্ধির হিসাব দিচ্ছেন, কত রেখে গেছেন ডক্টর ইউনূস, প্রবৃদ্ধির হিসাব কমাচ্ছেন। ওনার কথাই ছিল চুরি করে প্রবৃদ্ধির হিসাব দেখানোটাকে কমাবেই। ডক্টর ইউনূসের সরকার টাকা লুটপাট করছে, বাজেটের শেয়ার মার্কেটের টাকা লুটপাট, গ্রামীণ ব্যাংকের গ্রামীণ ফোনের টাকা পাচার করে শেষ করে এখন বাজেটের টাকাও পাচার করে দিচ্ছেন। উনি ডক্টর ইউনূস তার 14 পুরুষ, উপদেষ্টারা তাদের 14 পুরুষ, সমন্বয়কদের 14 পুরুষ, এভাবে মানে বাবা মা ভাই বোন এভাবে বলছেন সবার হিসাব রাখতে হবে। এবং হালকা একটা খোঁচা সার্জিস আলমকেও মনে হয় দিয়েছেন যে ওরা এখন নতুন বিয়েও করছে, তাদের শ্বশুর বাড়িরও খোঁজ নিতে হবে, সার্জিসকে একটু কেয়ারফুল থাকতে হবে। কর্মসূচি এখানেই শেষ না, আরও আসবে। এই সরকারের কোনো মানবিকতা নেই, এই সরকার মানবাধিকার লঙ্ঘন করছে, মানুষকে খাবার দিতে পারছে না, মানুষ নাকি ডাস্টবিন থেকে গরিব মানুষ খাচ্ছে, আর ডক্টর ইউনূস থেকে যমুনায় বসে চর্বচস্বল্য পেয়েও খাচ্ছে ইত্যাদি ইত্যাদি বলছেন। উনি বেশি দূরে নাই, উনি আছেন, উনি দেশেই আছেন। 5 আগস্ট 2 বোনকে নাকি হত্যা করতে চেয়েছিল, 15ই আগস্ট যে কাজটা সমাপ্ত করা যায়নি সে অসমাপ্ত কাজ শেষ করার জন্য এসছে এবং ওনাদেরকে বাঁচিয়ে দেওয়া হয়েছে। ওনারা আল্লাহ তাদেরকে বাঁচিয়েছেন। মানে এই ভদ্রমহিলার মুখে আল্লাহ শোনা, এটাও একটা অসাধারণ। ইনশাল্লাহ আল্লাহ বারবার বলেন। যেহেতু ডক্টর ইউনূস দেশকে পিছিয়ে গেছে, তারা এসে দেশকে এগিয়ে নিতে হবে এবং আল্লাহ তাদেরকে রক্ষা করেছে, বাঁচিয়েছে, আবার এসে দেশের হাল ধরে দেশটাকে ঠিকঠাক করার জন্য। সংবিধান বাতিল করার হুমকি দিয়েছেন, এত বড় দুঃসাহস, কর্মসূচি করতে বলেছেন। এবং একদিন বিক্ষোভের দিন, এটা আমি জানি না সরস্বতী পূজার দিনই ছিল কিনা, এটা যেহেতু একদিন আগের নাকি অন্য কোনো পূজার কথা বলছে, যেহেতু পূজা আছে তাই ওই দিন বিক্ষোভ না দিতে এতে বিরাট সমস্যা হবে। মানে আওয়ামী লীগের কর্মসূচি এত ভয়ঙ্কর যে ওই দিন পূজার ডিসরাপশন হয়ে যাবে, সুতরাং এটা না দিয়ে তোমরা লিফলেট দাও, সবার দিকে উনি খেয়াল রাখতে বলছেন। পুলিশকে নিয়ে দফায় দফায় এবং সেই অন্তঃসত্ত্বা কনস্টেবলের গল্প উনি প্রায়ই বলেন, যেটা মিথ্যা, এবং এটা তার নতুন এক দোসর বেরিয়েছে নবনীতা চৌধুরী, সেও একই কথা বলেছে। মানে পুলিশকে কিভাবে মানে পেটানো, ঝুলিয়ে রাখো, এটা করেছে, হাত পা নাকি কেটে ফেলেছে, ক্রমাগত পুলিশকে নিয়ে কথা। এবং তার এই জায়গায় কয়েকবার তিনি এই কথাটা বলেছেন ঘুরে ঘুরে পুলিশের উপরে। মানে আমরা আগে একটা কথা বলেছি, সেটা হলো দেশে যা যা ঘটেছে, এত মানুষ মারা গেল, এত মানুষ আহত হলো, সেটা নিয়ে কথা নেই। পুলিশকে তারা উস্কাচ্ছেন, আমি এই কথাটা বলতে গিয়েছিলাম। আমাদের পুলিশ যে ঠিকঠাক মতো কাজ করছে না, পুলিশের নিশ্চিতভাবে শেখ হাসিনার যখন মুভমেন্ট হচ্ছে এবং পালিয়ে গেছেন, তারপর পুলিশের উপরেও কিছু ঘটনা ঘটেছে, উইচ ইজ ট্রু। এটা একটা যুদ্ধ হয়ে গিয়েছিল, সেই যুদ্ধে কিছু ঘটনা তো ঘটেছেই এবং সেই ট্রমা পুলিশে থাকবে না, নট নেসেসারিলি থাকতেই পারে, অস্বাভাবিকও না। এবং সেটা নিয়ে আমরা পরবর্তীতে কি করব, আমাদের এই অ্যাকিউট অবস্থাটা শেষ হোক, তারপর দেখা যাবে। কিন্তু এই উস্কানি কিন্তু আমি এখন বিভিন্ন জায়গা থেকে দেখছি। পুলিশের মৃত্যুর সংখ্যাটাকে, মানে কোথায় around 50 পুলিশ মারা গেছে, সেটাকে 3000 4000 সংখ্যাটা প্রতিনিয়ত বাড়ানো হচ্ছে। সব ক্রমাগত উস্কানি আছে, এই জায়গাটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। যে জিনিসটা বলছিলাম, মানে শেখ হাসিনাকে নিয়ে, তার কথা নিয়ে কথা বলা নিয়ে যতবার বলি ততবার এই কথাটা বলি, অনেকে পছন্দ করেন না যে তাকে নিয়ে আলোচনার কি আছে, তাকে আলোচনা দিয়ে গুরুত্ব দিচ্ছি। ওই যে বলছিলাম যে আহারে শেখ হাসিনা, এই আহারেটা খুশির আহারে, তার তুচ্ছ অবস্থা দেখার আনন্দ। একটা দুজন মানুষ আপনারা দেখবেন, তাদের কথাবার্তা, তাদের অ্যাটিটিউড, তাদের বহুজনের আওয়ামী লীগকে সার্ভ করার
যেভাবে তারা চাইছেন সেই মানুষগুলোর সাথে ওখানে গিয়েও তাকে কানেক্টেড হয়ে এখন কথা বলতে হয়। এই করুণ অবস্থা শেখ হাসিনার, এই করুণ অবস্থা শেখ হাসিনার। মাঝে মাঝে তো দুই একটা জায়গায় সকল জনসভা বা সমাবেশের মতো করিয়ে সেখানে বক্তৃতা করেছেন। এবার এরকম একটা অত্যন্ত তুচ্ছ ধরনের দুজন মানুষ যাদের কারো কারো বিরুদ্ধে মানে বৃহৎ সব অভিযোগ আছে, নোংরা সব অভিযোগ আছে। পরবর্তীতে অর্থাৎ ডক্টর ইউনূস যে রাষ্ট্র চালাচ্ছেন সেটাকে আপনারা কতটুকু সমর্থন করেন, এটা নিয়ে আপনারা মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।